ওয়েলকাম ছাত্রছাত্রীরা, কনসেপ্ট অফ ফিজিক্স ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলে তোমাদের আরেকবার সুস্বাগতম। তো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব। আমরা শুরু করব যে পদার্থের চৌম্বক ধর্ম, ম্যাগনেটিক প্রপার্টিস অফ ম্যাটার। এখন তোমরা জানো যে চুম্বক কিন্তু সমস্ত পদার্থকে আকর্ষণ করে না। কিছু কিছু পদার্থের সঙ্গে চুম্বকের ইন্টারাকশান এক এক রকমের হয়, যেমন লোহা, নিকেল, এদেরকে চুম্বক সহজেই আকর্ষণ করে। আবার যদি আমরা তামা, অ্যালুমিনিয়াম এগুলোকে দেখি, চুম্বক আকর্ষণ করে না। কাঠ চুম্বক আকর্ষণ করে না। তো কিছু কিছু পদার্থের কিছু ম্যাগনেটিক প্রপার্টিস আছে, যার জন্যে তারা চুম্বক দ্বারা আকর্ষিত হয়। এখানে এই অধ্যায়ে আমরা পরে পড়ব যে কিছু কিছু পদার্থ চুম্বক দ্বারা ক্ষীণ বিকর্ষিতও হয়, কিছু কিছু পদার্থ এতই ক্ষীণ আকর্ষিত হয় যে তাদের আকর্ষণ বলটা আমরা সাধারণভাবে বুঝতে পারি না। আবার আমাদের আশেপাশে কিছু এমন পদার্থ রয়েছে যাদেরকে চুম্বক খুব তীব্রভাবে আকর্ষণ করে, যেমন লোহা, নিকেল ইত্যাদি। আবার আমরা দেখি যে পৃথিবীর নিজেরও একটা ম্যাগনেটিক প্রপার্টিস আছে। তোমরা ক্লাস 8-এ পড়েছো যে পৃথিবীর নিজেরও একটা চৌম্বক উত্তর মেরু, চৌম্বক দক্ষিণ মেরু আছে, যে জন্যে প্রাচীনকাল থেকে কম্পাসের ব্যবহার আমরা করে আসছি। তো আমাদের আশেপাশে অনেক পদার্থেরই এই যে চৌম্বক ধর্মগুলো দেখা যায়, এটা কেন হচ্ছে সেটা আমরা এই অধ্যায়ে আস্তে আস্তে আমরা অধ্যয়ন করি। তো একদম স্টার্টিংয়ে এখানে পদার্থের চৌম্বক ধর্ম পড়ার জন্য আমরা স্থির তড়িতের সঙ্গে পদার্থের চৌম্বক ধর্মকে আমরা তুলনা করি, মানে ইলেকট্রোস্ট্যাটিক্স এবং ম্যাগনেটোস্ট্যাটিক্সের আমরা একটা কম্প্যারিজন এখানে করি। তো এখানে আমরা আগের অধ্যায়ে যেখানে আমরা শেষ করেছিলাম, আমরা দেখেছিলাম যখন আমরা বায়ো-সাভার্ট ল পড়েছি এবং অ্যাম্পিয়ার সার্কিটাল ল আমরা পড়েছি, তখন আমরা দেখেছিলাম যে একটা বৃত্তাকার লুপ সেটা একটা চুম্বক দ্বিমেরুর মতো আচরণ করে। আবার একটা দণ্ড চুম্বক, সেও চুম্বক দ্বিমেরুর মতো আচরণ করবে। আবার আগের অধ্যায়ে যেটা আমরা পড়েছিলাম সলিনয়েড, যেটা তোমরা অ্যাম্পিয়ার সার্কিটাল ল এর অ্যাপ্লিকেশানে পড়েছিল, সেটাও একটা দণ্ড চুম্বকের মতো আচরণ করে। তো চ্যাপ্টারটা কিভাবে স্টার্ট হচ্ছে তোমরা ফার্স্ট দেখো, খুব কনসেপচুয়াল চ্যাপ্টার, কিন্তু একটা খুব ধীরে ধীরে এটা তোমাদের দেখতে হবে। তাড়াহুড়ো করলে এই অধ্যায়টি কিন্তু তোমাদের অনেক কিছু বুঝতে পারবে না, তোমরা কনসেপ্টের অসুবিধা হবে। তো আমরা এই চ্যাপ্টারে প্রথমে 3 ধরনের আমরা চুম্বকের কথা পড়ি, দণ্ড চুম্বকের 3 ধরনের দণ্ড চুম্বকের কথা পড়ি। এটা আমরা আগের অধ্যায়ে দেখেছি যে বৃত্তাকার একটা পরিবাহী লুপ, সেটা দণ্ড চুম্বকের মতো আচরণ করে, একদিকটা এন মেরু, একদিকটা এস মেরু। এটা যেহেতু দণ্ড চুম্বকের মতো আচরণ করছে, যেমন তড়িৎ দ্বিমেরুর একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়, তেমন এর জন্যও একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। এর যেমন দ্বিমেরু ভ্রামক হয়, এরও হবে। তাহলে এটা, এই যে একটা তড়িৎ পরিবাহী লুপ, সেটা একটা তড়িৎ দ্বিমেরুর মতো, তড়িৎ দ্বিমেরুর অনুরূপ। তাহলে এর জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হয়, এর জন্যে তড়িৎ দ্বিমেরু, চৌম্বক দ্বিমেরু কত তৈরি হয়, সেগুলো আমরা প্রথমে পড়ব, এই জায়গাটা। ঠিক আছে? তাহলে এখানে কি হয়েছে, এই পুরো অংশটা জুড়েই একটা বৃত্তাকার তড়িৎ পরিবাহী লুপ একটা দণ্ড চুম্বকের মতো আচরণ করছে। তারপরের সেকশানে আমাদের রয়েছে এর সমস্ত প্রপার্টিস, ধর্ম, এগুলো আমরা পড়ব। তারপরের সেকশানে আমাদের রয়েছে সত্যি সত্যি একটা স্থায়ী দণ্ড চুম্বক, যেমন আমরা ক্লাস 8-এর বইয়ে পড়েছি, একদিকে এন মেরু, একদিকে এস মেরু। তো তার জন্য ম্যাগনেটিক ফিল্ড কেমন তৈরি হয় এবং তার জন্য দ্বিমেরু ভ্রামক কেমন হয়। তোমরা যেমন তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামক পড়েছিলে, তো দণ্ড চুম্বকের ক্ষেত্রেও প্রতিটা কেসের দ্বিমেরু ভ্রামক একটা থাকবে। তাহলে আমাদের এই লুপের জন্য ফার্স্ট সেকশানে হলো লুপের জন্য চৌম্বক ক্ষেত্র কত তৈরি হয় এবং দ্বিমেরু ভ্রামক কত, কারণ এটা একটা দণ্ড চুম্বকের মতো আচরণ করে। তারপরে হলো একদম রিয়েল দণ্ড চুম্বক, যেখানে এন পোল, এস পোল আছে, তো তার জন্য চৌম্বক ভ্রামক বা দ্বিমেরু ভ্রামক কত হয়, তার জন্য ফোর্স কত হয়, চৌম্বক মেরু শক্তি কত, এগুলো আমরা পড়ব। ঠিক আছে? এই অংশগুলো আস্তে আস্তে আমাদের হবে, এইগুলো হবে। দেখো তোমরা এখানে তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে পড়েছিলে যে লম্ব সমদ্বিখণ্ডকের ওপর তড়িৎ ক্ষেত্রের মান কত হয়, এখানে হবে কি লম্ব সমদ্বিখণ্ডকের ওপর চৌম্বক ক্ষেত্রের মান কত হয়। তোমরা স্থির তড়িতে পড়েছিলে যে তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে অক্ষের ওপরে ইলেকট্রিক ফিল্ড কত হয়, এখানে আমরা পড়ব দণ্ড চুম্বকের জন্য অক্ষের ওপরে ম্যাগনেটিক ফিল্ড কত হয়, এটা যে কোনো অ্যাঙ্গেলে। এরপরে আমরা দেখব যে সলিনয়েড,
সলিনয়েডও যেন দণ্ডচুম্বকের মতো আচরণ করে, তাহলে সলিনয়েডের জন্য এক্স ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ড কত হয় এবং সলিনয়েডের জন্য যে দ্বিমেরু ভ্রামক তৈরি হয়, চৌম্বক ভ্রামক তৈরি হয়, সেটার ভ্যালু কত হয়। ঠিক আছে, এগুলোই আমাদের পড়তে হবে। তারপরে আরেকটা কেস রয়েছে যেখানে হচ্ছে একটা লুপে তড়িৎ প্রবাহ না হয়ে একটা বৃত্তাকার লুপ বরাবর একটা আধানযুক্ত কণা ঘুরছে। ধরো একটা ইলেকট্রন ঘুরছে, যেমন নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন ঘুরে, তো ধরো এটা নিউক্লিয়াস, তার চারপাশে ইলেকট্রন ঘুরছে, তাহলে সেটাও একটা তড়িৎ পরিবাহীর সমরূপ। ফলে তার জন্যও কিন্তু এটা ম্যাগনেটিক ডাইপোলের মতো কাজ করে, একদিকে এন পোল একদিকে এস পোল তৈরি হয়। তো এটার জন্যও দ্বিমেরু ভ্রামক কত এবং এই কেসেও ম্যাগনেটিক ফিল্ড কত তৈরি হয় তা আমরা বের করব। তাহলে দণ্ডচুম্বকের মতো এখানে আমি বলেছিলাম তোমাদের 3টে কেস, অ্যাকচুয়ালি 4টে কেস আছে। প্রথমে কি, একটা পরিবাহীতে, বৃত্তাকার পরিবাহীতে তড়িৎ প্রবাহ হচ্ছে, তার জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হয়, ম্যাগনেটিক মোমেন্ট কত হয়। তারপরে আমাদের রয়েছে একটা রিয়েল দণ্ডচুম্বক, তার জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হয় এবং ম্যাগনেটিক মোমেন্ট কত হয়। তারপরে রয়েছিল আমাদের সলিনয়েড, তার জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হয়, সেটা তো আগের অধ্যায়ে আমরা বের করেছিলাম অ্যাম্পিয়ার সার্কিটের ল থেকে, এবং তার জন্য ডাইপোল মোমেন্ট কত হয়। তারপরে ছিল একটা লুপ, যেখানে একটা চার্জড পার্টিকেল ঘুরছে একটা বৃত্তাকার লুপেতে, তার জন্য ডাইপোল মোমেন্ট কত হয় এবং ম্যাগনেটিক ফিল্ড কত হয়। ঠিক আছে, এই 4টে কেস, এরা প্রত্যেকেই কিন্তু দণ্ডচুম্বকের অনুরূপ। আবার আমি ব্যাকে বলছি, এখানে একটা চার্জ পার্টিকেল একটা বৃত্তাকার লুপে ঘুরছে, এটাও একটা চৌম্বক দ্বিমেরুর অনুরূপ। এখানে রয়েছে একটা সলিনয়েড যার মধ্যে দিয়ে তড়িৎ যাচ্ছে, এটাও একটা চুম্বক দ্বিমেরুর অনুরূপ। এখানে তো সত্যিকারেরই একটা দণ্ডচুম্বক রয়েছে যার এন পোল এস পোল আছে। এখানে ছিল একটি বৃত্তাকার তার যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, তো সেটাও একটা দণ্ডচুম্বকের অনুরূপ। ঠিক আছে, এই ছবিটা সেটাও একটা দণ্ডচুম্বকের অনুরূপ। তো প্রথমে তোমাদের এত পর্যন্ত দেখে একটু কনফিউজিং মনে হবে, তো এই 4টে কেসকে আমরা সেপারেটলি পড়বো, আস্তে আস্তে আমরা বুঝবো, কোনো তাড়াহুড়ো আমাদের নেই, আমরা আস্তে আস্তে এই 4টে কেসকে আমরা বুঝবো। তো তারপরে এগুলো আমরা একটা ফর্মুলার খাতায় লিখতে থাকবো যে প্রত্যেকটা রেজাল্ট কী হচ্ছে, জিনিসটার আমরা বুঝবো যে ফিজিক্যাল সিগনিফিকেন্স কী, ফিজিক্যালি কী হচ্ছে, এবং কি তার জন্য যে ম্যাথামেটিক্যাল ফর্মুলাগুলো আমরা পাচ্ছি সেগুলো একটা খাতায় লিখব। ঠিক আছে, তো চলো এই পড়াটা আমরা আস্তে আস্তে শুরু করি। তো বৃত্তাকার প্রবাহ লুপের তড়িৎ চুম্বকত্ব আমরা ক্যালকুলেশন করার জন্য আমরা স্থির তড়িতের সঙ্গে একে তুলনা করি। ইলেকট্রোস্ট্যাটিক্স, প্রথম 4টে চ্যাপ্টার ছিল আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স, একদম বেসিক প্রিন্সিপাল থেকে আপ টু ক্যাপাসিটর। তো আমরা স্থির তড়িতের সঙ্গে মিল করে করে আমরা তড়িৎ চুম্বকত্ব পড়ি, একে ইংরেজিতে বলে অ্যানালজি। দেখো, স্থির তড়িতে আমরা পড়েছিলাম তড়িৎ দ্বিমেরুর কথা। তড়িৎ দ্বিমেরুতে কী থাকতো, একটা মাইনাস কিউ চার্জ থাকতো, একটা প্লাস কিউ চার্জ থাকতো, তাদের মধ্যে সেপারেশন থাকতো 2L, এবং ওই তড়িৎ দ্বিমেরুর জন্যে দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে এক্স দূরত্বে একটা পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করতাম। তড়িৎ দ্বিমেরুর আমরা দ্বিমেরু ভ্রামকের সংজ্ঞা পড়েছিলাম। তড়িৎ দ্বিমেরু ভ্রামক কত ছিল, পি সমান ছিল কিউ ইন্টু 2L। কিউটা ছিল যে কোনো একটা আধানের মান, 2Lটা ছিল ডিস্ট্যান্স, এবং অক্ষের ওপরের কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত ছিল, 2p বাই ছিল আর কিউব, এখানে ডিস্ট্যান্সটাকে আমরা এক্স ধরছি, ওই জন্যে তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপরে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হচ্ছে, 2p বাই এক্স কিউব। ঠিক আছে, তাহলে এটা আমরা রেজাল্টটা ওখান থেকে নিচ্ছি ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে। এটা একটা তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপরে একটা বিন্দু রয়েছে পি, টোটাল তড়িৎ দ্বিমেরু ভ্রামক হচ্ছে 2QL আমরা পড়তাম, এখানে ভেঙে দেখানো রয়েছে কিউ ইন্টু 2L, এবং এক্স ডিস্ট্যান্সে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে 1/4 পাই এপসাইলন নট। তো তোমরা জানো এটা একটা কনস্ট্যান্ট, কুলম কনস্ট্যান্ট, এটা তো থাকেই এসআইএফ ফ্রি স্পেসে 2p বাই এক্স কিউ। এবার দেখো এই রেজাল্টটা আমরা পেয়েছিলাম বায়োসাভার্ট ল থেকে। বায়োসাভার্ট লয়ের 3টে অ্যাপ্লিকেশন ছিল। এক ছিল কি, লং একটা ফাইনাইট ওয়্যার, 2 ছিল একটা সার্কুলার লুপের সেন্টারে, কারেন্ট ক্যারিং লুপের সেন্টারে, থার্ড ছিল কারেন্ট ক্যারিং লুপের অ্যাক্সিসের ওপরের কোনো পয়েন্টে। তো এটা বায়োসাভার্ট লয়ের থার্ড যে অ্যাপ্লিকেশনটা ছিল, সেই রেজাল্টটা আমরা নিচ্ছি। এখানে একটা পরিবাহী তার আছে যার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এটা তার অক্ষের ওপরের যদি একটা বিন্দু হয়, সেই বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড কত তৈরি হবে এবং এর জন্য ডাইপোল মোমেন্ট কত হবে। তো বায়োসাভার্ট ল থেকে
যে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু আমরা পেতাম সেটা ছিল এটা μ0I/2। তো একে যদি μ0I/2 ইন্টু r² প্লাস x² টু দি পাওয়ার 3/2, তো এটাকে যদি আমরা সাজাই, এটাকে সাজালে দেখো আমরা এখানে এরকম একটা এক্সপ্রেশন পাচ্ছি μ0/4π ইন্টু 2IA হচ্ছে x³। ঠিক আছে, ভালো করে তোমরা দেখবে। তাহলে আমরা এটা পেয়েছিলাম ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে, একটা ম্যাগনেটিক একটা ইলেকট্রিক ডাইপোল ছিল -q + q, এখান থেকে x ডিস্ট্যান্সে একটা পয়েন্ট রয়েছে p, সেখানে ইলেকট্রিক ফিল্ডের এটা ভ্যালু ছিল। আমরা ম্যাগনেটিজমে পেয়েছি একই রকমভাবে b সমান পেয়েছি এটা, b সমান আমরা পেলাম μ0/4π 2IA/x³। এটা কার জন্য পেলাম? এটা পেলাম একটা কারেন্ট ক্যারিং লুপের জন্য। একটু আমি নিচে নামাই এটা, ছবিটা যাতে দেখতে পাওয়া যায়। তো এখানে ইলেকট্রিক ফিল্ডের যেটা ভ্যালু বেরিয়েছিল দেখো, এটা তো কুলাম্ব কনস্ট্যান্ট 2p/x³। এখানে একই রকমভাবে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু পাচ্ছি μ0/4π হচ্ছে এখানে কনস্ট্যান্ট, এখানে পেলাম কি দেখো 2IA/x³। তাহলে একই রকমের এক্সপ্রেশন আমরা পাচ্ছি। ইলেকট্রিক ডাইপোলের জন্যে অক্ষের ওপরে কোনো বিন্দুতে যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আমরা পাই, কারেন্ট ক্যারিং লুপের জন্যে তার অ্যাক্সিসের ওপর যে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু আমরা পাই, দুটো একই রকমের দেখতে। 1/4πε0 আর এখানে আছে μ0/4π, এখানেও নিচে আছে x³, এখানেও নিচে আছে x³। এখানে ভগ্নাংশের ওপরে রয়েছে 2p, এখানে ভগ্নাংশের ওপরে আছে 2IA। তাহলে এই দুটোকে যদি তোমরা তুলনা করো, এই দুটোকে, তাহলে তোমরা কি দেখতে পাচ্ছ? ইলেকট্রোস্ট্যাটিক্সে যেটাকে লিখছি আমরা p, এই যে 2p, সেটা ইলেকট্রোম্যাগনেটিজমে কারেন্ট ক্যারিং লুপের ক্ষেত্রে সেটা কি? সেটা হচ্ছে IA। তাহলে এই দুটো এক্সপ্রেশনকে আমরা কম্পেয়ার করলাম। ইলেকট্রোস্ট্যাটিক্সে ই এর যে এক্সপ্রেশন আসছে, আর ম্যাগনেটোস্ট্যাটিক্সে কারেন্ট ক্যারিং লুপের জন্যে ম্যাগনেটিক ফিল্ডের যে এক্সপ্রেশন আসছে, আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রোস্ট্যাটিক্সে যেখানে পি ছিল, ম্যাগনেটোস্ট্যাটিক্সে সেখানে আছে IA। তাহলে এখানে দ্বিমেরুর ক্ষেত্রে, তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে পিটাকে যদি আমরা বলি চৌম্বক দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরু, দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তাহলে এখানে IAটা হবে ম্যাগনেটিজমের ক্ষেত্রে ভ্রামক। ঠিক আছে, ম্যাগনেটিক মোমেন্ট। তাহলে আমরা এই দুটো এক্সপ্রেশন দেখে এটা বলতে পারি যে এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা অনেকটা এরকম তড়িৎ দ্বিমেরুর মতো আচরণ করে, কারণ এক্সপ্রেশনে আমরা মিল পাচ্ছি। এই এক্সপ্রেশন থেকে আমরা কি কি সিদ্ধান্তে আসতে পারি? এই এক্সপ্রেশন থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে প্রবাহ লুপ নিজে সে একটা চৌম্বক দ্বিমেরুর মতো আচরণ করে, প্রবাহ লুপ, এবং প্রবাহ লুপের চৌম্বক ভ্রামক আমরা লিখি p∗m। ইলেকট্রোস্ট্যাটিক্সে আমরা লিখতাম p সমান 2qL, ম্যাগনেটোস্ট্যাটিক্সে চৌম্বক ভ্রামককে p∗ আমরা লিখি m ফর ম্যাগনেটোস্ট্যাটিক্স, pm, সেটা ইকুয়ালস টু লিখি কি IA। তাহলে তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে -q + q, তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামক হলো 2qL। কারেন্ট ক্যারিং একটা লুপ যেখানে যার ভিতর দিয়ে I কারেন্ট ঘুরছে, তার চৌম্বক দ্বিমেরু হলো I×A, যেখানে আইটা হলো কারেন্ট লুপের ভিতর দিয়ে এবং এটা হলো কি লুপের এরিয়া। ঠিক আছে, এবার আমরা জানি কারেন্ট ক্যারিং লুপ বেশিরভাগ ক্ষেত্রেই একটা লুপ থাকে না, একাধিক লুপ থাকে। যদি n সংখ্যক লুপ থাকে সেক্ষেত্রে চৌম্বক দ্বিমেরু হয় Pm = NIA। চৌম্বক দ্বিমেরুর ইউনিট কি হবে? I তার ইউনিট হচ্ছে অ্যাম্পেয়ার, A তার ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে SI ইউনিট হবে দ্বিমেরু ভ্রামকের অ্যাম্পেয়ার × মিটার স্কোয়ার। তাহলে এখনো পর্যন্ত আমরা কি শিখলাম? এখনো পর্যন্ত আমরা শিখলাম যে কারেন্ট ক্যারিং একটা লুপ, সেটা একটা চৌম্বক দ্বিমেরুর মতো আচরণ করে এবং তার দ্বিমেরু ভ্রামক Pm সমান হয় I×A, এবং এই দ্বিমেরু ভ্রামক বা চৌম্বক ভ্রামক তার ইউনিট শিখলাম অ্যাম্পেয়ার × মিটার স্কোয়ার হয়। তাহলে এই কারেন্ট ক্যারিং একটা লুপ, সেটা যদি একটা ছোট দণ্ডচুম্বকের মতো আচরণ করে, চৌম্বক দ্বিমেরুর মতো আচরণ করে, তাহলে তার নিশ্চয়ই একদিকে N পোল এবং একদিকে S পোল ক্রিয়েট হবে। এই রুলগুলো তোমরা আগেই পড়েছো। যদি হয় কোনো লুপে ক্লকওয়াইজ কারেন্ট যাচ্ছে, তোমরা এখানে একটা S লেখো, তোমরা নিয়মটা জানো, একটা S লেখো, লিখে তার দুদিকে তীর চিহ্ন দাও। দেখো কোন দিকে এটা ঘুরতে চাইছে, এটা ক্লকওয়াইজ ঘুরতে চাইছে। তাহলে কোনো লুপে যদি ক্লকওয়াইজ কারেন্ট ঘুরে, সেখানে কি পোল তৈরি হয়? সেখানে S পোল তৈরি হয়। আবার কোনো, দেখো একটা N লেখো, N লিখে
তাতে তীর চিহ্ন দাও। কোন দিকে ঘুরছে দেখো, অ্যান্টি ক্লক ঘুরছে, দেখো এনের এই তীর চিহ্নগুলো দেখো অ্যান্টি ক্লক ঘুরছে। তাহলে লুপের যে দিক দিয়ে দেখলে কারেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে লুপেতে, সেখানে হবে একটা এন পোল। তাহলে একটা লুপে যদি কারেন্ট ঘোরে তার একদিকে হয় এন পোল আর একদিকে হয় এস পোল। ধরো এরকম একটা লুপে কারেন্ট ঘুরছে, ঠিক আছে, এই দিক থেকে দেখলে আমরা ক্লকওয়াইজ দেখতে পাচ্ছি, এদিক থেকে দেখলে তাহলে এইদিকে হবে একটা এস মেরু, কিন্তু এদিক থেকে দেখলে অ্যান্টি ক্লক ঘুরছে, এদিকে হবে একটা এন মেরু। তাহলে এইভাবে একদিকে এন একদিকে এস মেরু তৈরি হয়, সেটা আমরা খুব সহজে এই রুল থেকে আমরা বুঝতে পারি। এবার দেখো আরও অনেক এক্সপ্রেশন আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের সঙ্গে কম্পেয়ার করে করে আমরা বলতে পারি। ম্যাগনেটোস্ট্যাটিক্সের সমস্ত এক্সপ্রেশনগুলো আমরা ডিরাইভ করি না, আমরা কোনোভাবে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন থেকে বের করি না, আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্যালকুলেশনগুলোকে দেখি এবং সিমিলার এক্সপ্রেশন ম্যাগনেটোস্ট্যাটিক্সের জন্য আমরা ইলেকট্রোম্যাগনেট বা ম্যাগনেটোস্ট্যাটিক্সের জন্য আমরা ইউজ করি। তো এখানে দেখো আবার প্রথম থেকে দেখাচ্ছি, একটা তড়িৎ দ্বিমেরু কেমন দেখতে, এরকম দেখতে, -q + q 12 সেপারেশন। চৌম্বক দ্বিমেরু কেমন দেখতে, এরকম দেখতে, কারেন্ট ক্যারিং একটা লুপ যার ভিতর দিয়ে আই কারেন্ট যাচ্ছে। স্থির তড়িতের ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামক কত হয়, q × 12, আধানের মান ইন্টু তাদের মধ্যে দূরত্ব। এখানে দ্বিমেরু ভ্রামক কত হয়, একটু আগের এক্সপ্রেশন থেকে পড়লাম, pm সমান হচ্ছে ia, n সংখ্যক পাক থাকলে nia, ঠিক আছে, এটাই তোমরা ফর্মুলার খাতাতে লিখবে। অক্ষের ওপরে কোনো বিন্দুতে, তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপরে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হতো, 2p/x3। সিমিলারলি x যখন ভেরি ভেরি গ্রেটার দ্যান 12, ওখানে কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক্স আমরা আর ইউজ করেছিলাম, স্মল আর, তার পরিবর্তে এখানে আমরা x ইউজ করছি, ঠিক আছে। তাহলে অক্ষের ওপরে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হচ্ছে, 2p/x3। সিমিলারলি এখানে কারেন্ট ক্যারিং লুপের ক্ষেত্রে অক্ষের ওপরে কোনো বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, μ0/4π। ইলেকট্রোস্ট্যাটিক্সে কনস্ট্যান্টটা থাকতো 1/4πε0, কিন্তু ম্যাগনেটোস্ট্যাটিক্সে কনস্ট্যান্টটা কত হয়, μ0/4π। তাহলে b = μ0/4π × 2pm/x3। তাহলে এটা কি হচ্ছে, এটা এরকম ধরো কারেন্ট ক্যারিং কোনো লুপ রয়েছে, যে লুপের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে, তার অক্ষের ওপরে কোনো বিন্দু আছে, ধরো p বিন্দু, ঠিক আছে, এই বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু হবে এটা μ0/4π 2pm/x3। কোথা থেকে আমরা পেলাম, ইলেকট্রোস্ট্যাটিক্সের সঙ্গে মিল করে এই এক্সপ্রেশনটা আমরা পেলাম। তাহলে এই জায়গাগুলো পড়তে গেলে ইলেকট্রোস্ট্যাটিক্সটা জানতে হবে, না হলে কিন্তু এটা পড়া যাবে না। ওখানে দেখো তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে টর্কের ভ্যালু কত হতো, τ = p × e, ঠিক আছে। এখানে সিমিলারলি τ = যদি টর্ক এখানে তৈরি হয়, এখানেও একটা যদি ওই কারেন্ট ক্যারিং লুপকে একটা আমরা ম্যাগনেটিক ফিল্ডে রাখি, তাহলে কারেন্ট ক্যারিং লুপও কী করবে, তার সঙ্গে ইন্টারাকশান করবে, সেটা ঘুরে যেতে চাইবে। ধরো এটা একটা কারেন্ট ক্যারিং লুপ, তো এটাকে একটা ম্যাগনেটিক ফিল্ডে রেখেছি, তাহলে এটাও ঘুরে যেতে চাইবে দণ্ডচুম্বকের মতো। যে টর্ক তৈরি হবে, টর্কের ভ্যালু সিমিলারলি এখানে হবে pm × b, জাস্ট ওটাকে অক্ষরগুলোকে আমরা চেঞ্জ করে দিচ্ছি। আমরা জানি একটা তড়িৎ দ্বিমেরুকে ইলেকট্রিক ফিল্ড রাখলে পোটেনশিয়াল এনার্জি কত হয়, u = হয় -p.e। সিমিলারলি ইলেকট্রোম্যাগনেটিজমে যে স্থিতিশক্তি পোটেনশিয়াল এনার্জি আমরা পাবো, সেটা হবে -pm.b। পিটা হয়ে গেল pm, ইটা হয়ে গেল b। বিক্ষেপ করার জন্য কৃতকার্য, ওখানে যদি থিটা অ্যাঙ্গেল ডিভিয়েশন করতাম, তখন কি হতো, ডব্লুর ভ্যালু কি হতো, কৃতকার্য -p × cos θ2 - cos θ1। θ1 অ্যাঙ্গেল থেকে θ2 অ্যাঙ্গেলে যদি আমরা ঘোরাতাম একটা তড়িৎ দ্বিমেরুকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে, তাহলে এই কার্য আমাদের করতে হতো। একইভাবে একটা যদি কারেন্ট ক্যারিং লুপকে আমরা থিটা অ্যাঙ্গেল ঘোরাই ম্যাগনেটিক ফিল্ডে, আমাদের কাজ করতে হবে w = -pmb × cos θ2 - cos θ1। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক্সের সঙ্গে মিল করে করে ম্যাগনেটোস্ট্যাটিক্সে আমরা সমস্ত এক্সপ্রেশনগুলোকে কিন্তু লিখতে পারি, খুব সহজেই লিখতে পারি এখানে। ঠিক আছে, তো ফার্স্ট পার্টে আমি কেটে কেটে 4টে আমি ভিডিও দিচ্ছি, 3-4টে ভিডিও আমি এখানে করছি। তো ফার্স্ট পার্টে তোমরা এতটুকু পড়বে, এটাকে পড়ে ভালো করে বোঝার চেষ্টা করবে, ভিডিওটা পজ করবে, দরকার পড়লে আমার কথাটা আরেকবার ব্যাকে দিয়ে তোমরা শুনবে। তো প্রথমে তোমরা এটাই বোঝার চেষ্টা করো যে কারেন্ট ক্যারিং একটা লুপ, সেটা কেমনভাবে একটা দণ্ডচুম্বকের মতো আচরণ করে, এবং তার জন্যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কত হয়, ম্যাগনেটিক ফিল্ড কত হয় অক্ষের ওপরে, লম্ব সমদ্বিখণ্ডকের ওপরে,
টর্ক কত হয় ম্যাগনেটিক ফিল্ডে রাখলে, স্থিতিশক্তি কত হয়, ওয়ার্ক ডান কত হয়। তো এইগুলো ফার্স্ট তোমরা বোঝো কারেন্ট ক্যারিং লুপের জন্যে। তারপরে নেক্সট ভিডিওতে আমরা রিয়েল যে দণ্ডচুম্বক, যার একদিকে এন পোল আর একদিকে এস পোল রয়েছে, তার জন্য আমরা বিভিন্ন এক্সপ্রেশনগুলো বোঝার চেষ্টা করব। ঠিক আছে, এটা বারবার তোমরা দেখো এবং একটা খাতায় ফর্মুলাগুলোকে লিখে নাও।